চোখের সামনে খিদিরপুর মোড় জ্বালানো হচ্ছে। বাপরে বাপ, বাড়ির ছাদ থেকে বোম পড়ছে আমাদের গাড়ির মধ্যে। ওরে বাবা, একদম গাড়ির টায়ারে। ছোট অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই অ্যাক্সিডেন্টের রিপারকাশন ওয়াইজ ঘটনাটা অনেকটা বড় হয়ে যায়, ভাঙচুর হয়। এরকম কোনো ঘটনা তোমার জীবনে তোমার ফেস করতে হয়েছে, হ্যান্ডেল করতে হয়েছে? ড্রাইভারকে ধরে রেখেছে একটা গ্রুপ, আর তার গায়ে ওই চারে করে এনে পেট্রোল ঢালছে, মানে জ্যান্ত জ্বালিয়ে দেবে? জ্যান্ত জ্বালিয়ে দেবে বাস ড্রাইভারকে। ওই আমাদের মূর্তি দেখে লোকগুলো ভয় পেয়ে গেল, নিয়ে ওকে টানতে টানতে তাকে মেরেই ফেলবো এরপরে টানতে টানতে আমাদের গাড়িতে নিয়ে স্যার আমাদের গাড়িটাকে পার করে দিলাম। ড্রাইভারকে থানাতে ঢুকেছি, ওই ড্রাইভার আমার পা ধরে কি কান্না, বলে স্যার আজকে আপনি আমাকে। রাউডি সেকশন ব্যাপারটা কি? অ্যান্টি রাউডি? যদি আমরা থেমে যেতাম বা ব্যাক করে যেতাম সেদিন, তাহলে মোরালটা আমাদের কিন্তু পুলিশদের খারাপ হতো, আর মোরালটা ওদের বেশি বেড়ে যেত। একজন মহিলাকে মারছে আমি যদি শুনি, আমি যদি বসে থাকি, আমি তো অ্যাটলিস্ট সহ্য করতে পারবো না, এটা আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আর তখন আমি ডিউটিতে, আমি ওই থানার ওসি, ওখানে আমি দেখেছি রিক্সাওয়ালাও বসে ডাক খাচ্ছে, পাগল টাইপের লোক বসে ডাক খাচ্ছে, টাই পরা কোট পরা লোক বসেও ডাক খাচ্ছে, আবার ডাক্তারও বসে ডাক খাচ্ছে। ড্রাইভার কমিউনিটি, ওখানে কোনো মারামারি ঝগড়াঝাটি, কোনো টেনশন, কোনো আপার ক্লাস লোয়ার ক্লাস কোনো কিছু নেই। কি কি আশ্চর্য সহাবস্থান। কোনো রাউডি কখনো মুখের উপর থ্রেট করেছে? আমি এরকম স্কোপই দেইনি, কারো সাহসও ছিল না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, এমন একজন গেস্ট যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ছিলেন অ্যান্টি রাউডি সেকশনের। সুজিত দা, আমাদের খুব প্রিয় সুজিত চক্রবর্তী। সুজিত দা, কেমন আছো বলো? একদম ভালো, কাজ করছি। কাজ করছো? আচ্ছা, বলছি এই রাউডি সেকশন ব্যাপারটা কি? অ্যান্টি রাউডি সেকশন মানে তোমরা কি করো বেসিক্যালি, মানে কি করতে রাদার? অ্যান্টি রাউডি সেকশন হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটা সেকশন। অ্যান্টি রাউডি সেকশন লালবাজারে আছে অফিস। এখান থেকে মেনলি গোটা কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা, সেখানকার যারা রাউডি অ্যাক্টিভিটি করে, এক কথায় রাউডিস মানে গুন্ডা বাংলায় কথায়, বিভিন্ন রকমের তো হয় রাউডিস বা গুন্ডা, তাদেরকে কন্ট্রোল করা। তারা যেন গুন্ডামি কম না করে, তাদেরকে ধরা, তাদেরকে আটকানো, তাদেরকে কেস দেওয়া, তাদেরকে কোর্টে পাঠানো, তাদেরকে কনভিকশন করানো, এটা হচ্ছে ইনিশিয়াল। এবার রাউডিসদের মধ্যে আছে যেমন যারা বোমা চালায়, বোম চালায়, গুলি চালায়, আর্মসের ইউজ করছে, আর্মস কেনা বেচা করছে, তারা প্রথম প্রাথমিক স্তরে তারা আছে প্রাইমারিলি। বেশ বেশ, কারণ তারা তো প্রথম যারা গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে। তারপরে যারা বিভিন্ন রকম অস্ত্র ইউজ করছে, অস্ত্র বলতে আপনার ছুরি, নেপালা, এই সেই নিয়ে মারামারি করছে, তরোয়াল, তাদেরকে যেন না হয় সেটা খেয়াল রাখা। শহরে যে কমিউনাল অ্যাক্টিভিটি গুলো হচ্ছে বা কমিউনাল যে গন্ডগোল যেন না হয় সেগুলোর খবর রাখা, সেগুলোকে আটকানো। এছাড়াও কোনো কোনো সময় পলিটিক্যাল কিছু গন্ডগোল হওয়ার চান্স থাকে, সেগুলো খবর রাখা, সেগুলো আটকানো। এছাড়া অনেক সময় পাড়ায় পাড়ায় সমাজ বিরোধীদের যে গন্ডগোল, অ্যান্টি সোশ্যালদের যে গন্ডগোল, সেগুলো সম্বন্ধে আগাম খবর রাখা, সেগুলোকে আটকানো। যদি সমাজ বিরোধীদের কোনো গন্ডগোল হয় বা গ্রুপ ক্লাস হয়, সেগুলোকে ধরা, আটকানো, এই সমস্ত মিসলেনিয়াস। তুমি এত ক্যাজুয়ালি বলছো, প্রত্যেকটা কথা বলছো, আর আমার ভেতরে কেমন একটা কাঁপা কাঁপা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি। ওই যার যেটা লাইন, তোমার সামনে যেমন ক্যামেরায় বলতে আমার হচ্ছে একই কথা। এই যে বোমা চালানো, গুলি চালানো, এটা মানে ভেরি ক্যাজুয়াল ফর ইউ মনে হচ্ছে, মানে এটা তো ঘটেই থাকে, এটা তো হ্যান্ডেল করতে হয়, আমার ডিউটি। অফিসার, আমরা বহু থানায় কাজ করেছি। তুমি কোন কোন থানায় ছিলে? সেটা বললে আমি প্রায় 23-24টা থানায় ছিলাম। আচ্ছা, অফিসার ইনচার্জ? সাব ইন্সপেক্টর থেকে শুরু করেছি, তারপরে ইন্সপেক্টর হয়েছি, অ্যাডিশনাল ওসি হয়েছি, ওসি হয়েছি। আমি 6টা থানার ওসি ছিলাম। কোনটা কোনটায়? আমি ছিলাম প্রথমে নিউ মার্কেট, আচ্ছা, তারপরে ছিলাম মেটিয়াবুরুজ ওসি, সেখান থেকে তিলজলার ওসি, সেখান থেকে আলিপুরের ওসি, তারপর পর্নেশ্রীর ওসি, তারপরে লাস্টে ছিলাম শেক্সপিয়ার সরণি থানার ওসি। আচ্ছা বাবা, মানে বেশ কঠিন কঠিন থানার আন্ডারে তুমি মানে থানা সামলেছো বেসিক্যালি। এর মধ্যে সবচেয়ে কঠিন কোন কোন টেনিউর অফ সার্ভিস? আমার ধারণা যদি ওসি হিসাবে বলো, কঠিন হিসাবে আমার মনে হয়েছে তিলজলা থানার। তখন ছিল এটা আনডিভাইডেড তিলজলা, আনন্দপুর, দুটো থানা নিয়ে একসঙ্গে ছিল, বড় এলাকা ছিল, বিরাট এলাকা ছিল। বেঙ্গল পুলিশ, বেঙ্গলের এরিয়া ছিল, বেঙ্গল পুলিশ থেকে আমরা কলকাতা পুলিশে এসেছিল।
তো তখন ওখানে আমার টেনিওরে তো আমার সব থেকে মনে হয়েছে তিলজলা থানা সব থেকে ঝামেলা ছিল এবং কঠিনও ছিল। মানে সেখানে কি ওই ঝামেলা মানে তুমি যা যা বললে এরকম বোম চলা, গুলি চলা ইত্যাদি ঘটনা, এরকম ঘটনা ঘটতো? হ্যাঁ, ওখানে তো লেগেই থাকতো। আমার নিজের অভিজ্ঞতায় বলছি, যখন রাত্রিবেলা আমি 12টা সাড়ে 12টার সময় বাড়ি যেতাম, তখন আমি দেখতাম থানার সামনে যে ড্রাইভওয়েটা আছে সেখানে দেখতাম, মানে বেশিরভাগই দেখতাম 70টা 80টা 100টা 200টা করে লোক দাঁড়িয়ে আছে। 4-5টা ঘটনা একসঙ্গে এসছে। কারো মাথা ফাটিয়ে দিয়েছে 10টা সেলাই, কারো মারামারি হয়েছে, কারো আঙ্গুল নেই, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন লোক হসপিটালে ভর্তি হয়েছে, একজনের ঠ্যাং ভেঙে আছে, আর একজন লোক মাথায় ব্যান্ডেজ নিয়ে আসছে, তার কেস। কোনো জায়গায় একটা আগুন লেগেছে, সেখানে যাচ্ছে, সেখান থেকে লোক এসছে রিপোর্ট লেখাতে। কোনো মহিলাকে তার স্বামী ঘর থেকে বার করে দিয়েছে, সে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে কাঁদছে। মানে এটা আমি রাত্রিবেলা যখন 12টা সাড়ে 12টায় বেরোচ্ছি, তখনও মাঝে মাঝে মানে প্রায় দিন আমি দেখতাম, মানে এরকম ড্রাইভওয়ে তো থানার সামনে এরকম ভিড় হয়ে আছে। আমি জিজ্ঞাসা করতাম যে আপনার কি ব্যাপার, বা বাচ্চা ছেলে টেলে দেখলে তোমার কি ব্যাপার, তো এরকম শুনতে পেতাম বা দেখতে পেতাম। তখন যেটা খুব সিরিয়াস ম্যাটার, প্রায়োরিটি বেসিসে সেটাকে অর্গানাইজ করে দিয়ে যেতে হতো আবার। এরকম সারা রাত্রি ফোন আসতো, কিছু ঘটনা মানে ঘুম ছিল না, খুব একটা ডিস্টার্ব হতো, ঘুমের ডিস্টার্ব হতো, ছিল না বললে তো ভুল হবে, এরকম না, কিন্তু ডিস্টার্ব হতো। মানে এত বড় থানা এলাকা ছিল, এত লোক ছিল, প্রপার পুলিশিং করতে গেলে মানে এটা সত্যিকারেরই টাফ ছিল। আমি আমার চাকরি জীবনে আমি প্রায় 38 বছর চাকরি করেছি, তো অবশ্যই আমি এসিআরএস হিসেবে অনেকদিন ছিলাম, সেখানে তো অনেক কঠিন সামলাতে হয়েছে, ঝামেলা সামলাতে হয়েছে। কিন্তু স্টিল আমি মনে করি ওসি তিলজলা হিসেবে যখন আমি চাকরি করেছিলাম, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং এবং খুব ঝামেলা ছিল, খুবই অশান্তি ছিল। স্টিল আমরা সবাই মিলে ফেস করেছি। আমি তো একা বললে হবে না, আমি আমাদের অফিসাররা ছিল, সে তো বটে, আমাদের স্টাফরা ছিল, ফোর্স ছিল, আমাদের সুপিরিয়র অফিসাররা ছিলেন, তো সবাই মিলেই সামলানো হয়েছে কম বেশি। এই যে ঘটনাগুলো বললে, এই যে মারামারি, গুলি, বোম, এই সমস্ত তোমার নিজের ওপর এরকম কোনো অ্যাটাক হয়েছে? আমার নিজের ওপর হয়েছে, অনেকদিন আগে হয়েছে, যখন আমি সাব ইন্সপেক্টর ছিলাম ওয়াটগঞ্জ থানায়, তখন একবার ছিল, আমি নাম দুটো আর বলছি না। তখন ওই ছেলে দুটো, তার মধ্যে পরে একটা ছেলে এনকাউন্টারে মারাও গেছিল পুলিশের সঙ্গে এনকাউন্টারে। তখন ওরা কিছু ঝামেলা করছিল, ওদেরকে ধরা আমাদের চ্যালেঞ্জ ছিল। তো আমি আর কোনো একজন অফিসার একবার হঠাৎ খবর পেলাম যে ওয়াটগঞ্জ থানার ঠিক অ্যাডজাসেন্ট এলাকা ইকবালপুরে ওই ছেলেগুলো এসছে, একটা বাড়িতে ঝামেলা করছে, ওরা এক্সটর্শন টাকা বাগার চাইতে এসছে কোনো প্রমোটারের কাছে। তো খবর পেয়ে আমি আর সেই অফিসার মোটরসাইকেলে করে গেলাম। তখন আমরা মোটরসাইকেল চালাতাম, একটা মোটরসাইকেলেই 2জন গেলাম। তাড়াতাড়ি তো আমরা আর্মস নিতে পারিনি, আমরা বোধহয় বাইরে ছিলাম, রাউন্ডে ছিলাম, আমাদের কাছে আর্মস ছিল না সেই সময়। তো আমরা গেছি, গিয়ে দেখছি তখন ওদের মধ্যে 3টে ছেলে মোটরসাইকেলে করে বেরিয়ে যাচ্ছে। তো আমরা ওদেরকে ফলো করে থামতে বলেছি, এটা হচ্ছে চ্যালেঞ্জ। আমরা জেনারেলি এরকম করে অনেক সময় অনেক ক্রিমিনালদের ধরেছি, সবসময় তো একদম দৌড়ে গিয়ে ধরা যায় না, এই দাঁড়া এরকম বলে, মানে একটু ওভার পাওয়ার করা বলে এক কথায় যাকে। তো ওরা মোটরসাইকেলে করে বেরিয়ে যাচ্ছে, তোদেরকে আমরা ওভার পাওয়ার করার জন্য বলছি এই থাম, দাঁড়া যাবি না। হঠাৎ করে একটা ছেলে পিছন থেকে আমাদের নাম ধরে, আমাদেরকে চিনতো, নাম ধরে বলছে আর আসবেন না, আসছে কিন্তু অমুক দাদা বলে, সুজিতদা বলে, এরকম বলছে, ঠিক হবে না। তো আমরা আস্তে আস্তে মোটরসাইকেল ওদের ফলো করছি। হঠাৎ করে একটা ছেলে রিভলভার বার করে একটা গুলি করলো। তো যাই হোক, তো আমাদের লাগেনি ঘটনা চক্রে। পাশে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, বাচ্চা মতন ছেলে দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে, সুধীর বাসু রোডে হয়েছিল, আমার এখনো মনে আছে। ইট ইজ দ্য বর্ডার অফ দুটো থানা, ওয়াটগঞ্জ থানা আর ইকবালপুর থানা। ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওর হাঁটুতে গিয়ে লাগলো, ছেলেটা থাপ করে পড়ে গেল আমাদের সামনে। তা আমরা তখন বুঝলাম আর আমাদের এগোনোটা ঠিক হবে না, কেননা অলরেডি একটা ছেলে আমাদের পাশে ইনজুর্ড হয়ে গেছে। তখনকার মধ্যে ওরা চলে গেল, তো ধরতে পারলাম না অবশ্যই সময়টায়। পরে ধরেছিলাম। আর বোম টোম চলেছে কখনো? বোম চলেছে, মেটিয়াবুরুজ থানায় চলেছে। মেটিয়াবুরুজ থানায় একটা ছেলেকে ধরতে গেছিলাম, তার বাড়ি মেটিয়াবুরুজেই ছিল, বস্তিতে ছিল। তার অনেক সাঙ্গপঙ্গও ছিল, তো সে কিছু ব্যাপারে ঝামেলা করেছিল। তো আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল ওকে ধরা। তোর পাড়াতে গেছি যখন, তো তখন ওরা বা ওদের ছেলেরা আমাদেরকে এক প্রকার শাসাচ্ছেই, যারা আসবেন না, আসলে কিন্তু আমরা দেখে নেবো অমুক তমুক। তখন হঠাৎ করে দেখছি
মেদিনীপুর এলাকায় তো অনেক গা ঘেসে ঘেসে বাড়ি উঠেছে, বাড়ির ছাদ থেকে বোম পড়ছে আমাদের গাড়ির মধ্যে। ওরে বাবা, একদম গাড়ির টায়ারে, গাড়ির সামনে বোম পড়ছে। মানে আমাদেরকে প্যানিক ক্রিয়েট করার জন্য, যেন আমরা না এগোই, না যাই আর, না ঢুকি আর বস্তির মধ্যে। এবং 4-5টা বোম পড়লো, আমাদের 2-3টে বোম ফাটলো, 1-2টো ফাটলো না। আমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করলাম, দেখলাম আর বোম পড়ছে না, আমরা নেমে গেলাম স্ট্রেট, গিয়ে সেই ছেলেকে তুললাম, ধরলাম। এটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, কারণ ওখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যদি আমরা সেদিনকার ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ও ছেলেটা দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি বস্তির মুখে। আমরা গাড়ি নিয়ে এগোচ্ছি, আমাদের সামনে বোম মারছে ছাদ থেকে ওদের সব ফলোয়াররা। যদি আমরা থেমে যেতাম বা ব্যাক করে যেতাম সেদিন, তাহলে মোরালটা আমাদের কিন্তু পুলিশদের খারাপ হতো, আর মোরালটা ওদের বেশি বেড়ে যেত। ওটা চ্যালেঞ্জও ছিল একটা। এবং ফোর্সের বা অফিসাররা বা ফোর্সের ভয়, মানে ওরাও পিছিয়ে ভয় পেয়ে যেত যে ওসি ভয় পেয়ে গেছে। আমি তখন তো ওসি ছিলাম ওখানকার, আমার সঙ্গে অন্যান্য অফিসাররা ছিল আমার গাড়িতে, অন্যান্য স্টাফরা ছিল, 10-12 জন ছিলাম, আমরা 8-9 জন ছিলাম। আর একটা গাড়িতেও লোকজন ছিল পিছনে, সব মিলিয়ে আমরা 12-14 জন বোধহয় ছিলাম। তো ওটা তো একটা মোরাল একটা ডিফিট হয়ে যেত। কিন্তু সেই বোমের স্প্লিন্টার বা কিছু তো তোমাদের গায়ে লাগতো? ওটা লাগতে পারতো, আমরা তখন নামিনি, আমাদের ভয় দেখাচ্ছিল। ওটাই তো বললাম যে ওরা ভয় দেখিয়ে, ওটা একটা ছিল মানে মানসিক একটা চাপ সৃষ্টি করা একটা। তো কয়েক সেকেন্ড আমরা থেমে গেলাম, 20-25-30 সেকেন্ড, দেখলাম বোম পড়া বন্ধ হয়েছে। আমরা স্ট্রেট গিয়ে ছেলেটাকে গায়ে হাত দিয়ে, মানে কোমরে হাত দিয়ে ওকে তুললাম গাড়িতে, বলে চলো। দেখলাম মানে ছেলেটার 1 সেকেন্ডের মধ্যে মানে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। কারণ তার আগেও ভাবতে পারিনি যে, এর আগে কোনোদিনও হয়নি, কারণ তখন আমরা কলকাতা পুলিশ গেছি সবে মাত্র, মেদিনীপুরে, তার আগে বেঙ্গল পুলিশও ছিল। যে ওই ছেলেটাকে, ওর মতন একটা ফিগারকে, যে পুলিশ এসে এরকম ওপেনলি বস্তির সামনে থেকে ধরে নিয়ে যেতে পারে, গাড়িতে তুললাম, পারলাম ঠাল্লাম না, নিয়ে এসে থানায় নিয়ে এলাম, নিয়ে এসে যা যা ফর্মালিটি আছে, কেস টেস করার আছে করলাম। তারপর থেকে ওই পাড়া এবং আশেপাশে পাড়াতেও মানে আমাদের কন্ট্রোলটা এত এসে, মানে অনেক কন্ট্রোল চলে এলো পুলিশের। এই ঘটনাটা তো আমার উপর, শুধু আমাদের উপর বোম পড়া হিসেবে আমি দেখি না, আমি দেখছি এটা মোরালটার উপর। রাইট। যদি মানে সাহস নিয়ে কাজ করা যায়, হ্যাঁ অবশ্যই কিছুটা রিস্কি কোনো ক্ষেত্রে, এবং সেখানে যদি উইন করা যায়, তাহলে আলটিমেটলি কন্ট্রোল করতে পুলিশদের অনেক সোজা হয়। এটা আমার একটা মত, যে আর্মি যখন ডিউটি করে, আমাদের আর্মিরা তখন বর্ডারে ডিউটি করে, ওদের তো একটা গুলি লাগবে মাথা থেকে, একটা মাথাটা উড়িয়ে নিয়ে চলে যাবে। তোরা যদি ভয় পায় তো চলবে না। লাইক পুলিশ অফিসার্সও তাই, বিভিন্ন ঘটনায় যদি তারা যদি সাহস রাখতে না পারে, তাদের যদি মোরাল যদি না ঠিক রাখতে পারে, তাদের যদি টিম ইউনিটি ঠিক রাখতে না পারে, তাহলে শুধু সেই ঘটনাটা ডিফিট হবে না, সেটাতে টোটাল মোরালটা খারাপ হবে গোটা পুলিশের, গোটা থানার। এবং প্যারালালি উল্টো দিকে যারা আছে, রাউডিস যারা আছে, ক্রিমিনালস যারা আছে, তাদের মোরালটা হাই হবে। দেখ, পুলিশকে 4টে বোম মেরে ভয় খাইয়ে দিলাম, এবং সেটা সারা জায়গায় ছড়াবে। তো সেই জন্য আমি আমার চাকরি জীবনে বহু ক্ষেত্রে আমি করেছি, এবং অফিসারদেরও শিখিয়েছি, অবশ্যই রিস্ক নিতে হবে দেখে শুনে, কিন্তু মিনিমাম রিস্ক বা রিস্ক ফ্যাক্টর থাকবেই পুলিশ অফিসারদের, এবং সেটাকে নিয়েই চলতে হবে। যে পারবে সে পারবে, যে পারবে না সে পারবে না, তাকে পালিয়ে যেতে হবে। আচ্ছা, তিলজলায় ঘটনা ঘটেছিল, বড় ঘটনা ঘটেছিল। তিলজলাতেও একটা ঘটনা হয়েছিল, সেটা হয়েছিল দুটো। তিলজলা থানা তখন আমি ওসি, ওই 2013-2012 শেষের দিকের ঘটনা, এই 13-র প্রথম দিকে এরকম সময় ঘটনা, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না। তখন হয়েছিল, তখন দুটো পাড়ার মধ্যে, তিলজলা রোডে দুটো পাড়ার মধ্যে ভয়ঙ্কর ঝামেলা হচ্ছিল। ইট পাটকেল চলছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, বোথ সাইড, এবং সেটা কিছুটা কমিউনাল টার্ন নিচ্ছে, দুটো গ্রুপ ছিল। তো তখন আমরা খবর পেয়ে তাড়াতাড়িতে যাই। ভয়ঙ্কর তো বিগ ব্যাট হচ্ছিলই, সেটা তো একটা, সেটা আর বলছি না। রাস্তাটা পুরো লাল লাল হয়ে গেছিল, মানে ইটের গুঁড়োতে বা এসে কয়েকশো বা 1000-2000 হয়তো ইট পড়েছে, সেটা ঠিক গুণাগুনতে আমি বলতে পারছি না। তখনও বোম পড়ছিল আমাদের উপর, মুড়ির মতন বোম মারছিল।
ওরে বাবা। তো যাই হোক, আমাদের তখন একটা সুবিধা হয়েছিল, আশেপাশে থানা থেকে ততক্ষণে লোক চলে এসছে, লালবাজার থেকে লোক এসে গেছে, আর্ম পুলিশ এসে গেছে, বিভিন্ন ইউনিট থেকে যেরকম লোক আছে তারা চলে এসছে। আমরা তো ছিলামই, গলিগলিতে ঢুকে র্যাব চলে এসছে, বিভিন্ন গলিগুলোতে ঢুকে আটকানো, তারা করা ধরা শুরু করাতে ঘটনাচক্রে কেউ ইনজুরি সেটা হয়নি, কেউ হয়নি। এরপর আমি আরেকটা ঘটনা, রিসেন্ট ঘটনা বলছি আমি, এই বোম পড়ার ব্যাপারে আমার মনে পড়লো। সেটা ছিল পেট্রোল বোম পড়ছিল। আচ্ছা, পেট্রোল বোম তো এখন কম ইউজ হয় কলকাতায়, আগে এক সময় হতো, খুব অনেক দিন আগে হতো। পেট্রোল বোম ব্যাপারটা কি? পেট্রোল বোম মানে বোমে, মানে সিসির মধ্যে, গ্লাসের মধ্যে, বোতলের মধ্যে পেট্রোল ভরে আগুন জ্বালিয়ে ছুড়ে দেওয়া হয়। আচ্ছা, পেট্রোলটা গিয়ে বাস্ট করে যায়, তাতে কি হয়, এই যে কাঁচ ফাঁচগুলো গিয়ে ওটা প্রিন্টারের মতো কাজ করে, প্লাস আগুনও লাগে। পেট্রোলটা ছিটকে যদি করে যেখানে যেখানে লাগবে হাতে পায়ে, সেখানে আগুন ধরে যাবে। বোমটা ইজিলি অ্যাভেলেবল, পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে একটা বোতল, তাই তো, বা পেট্রোল পাম্প থেকে পাম্প থেকে আনে না, ওগুলো আপনার যে গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে থাকে রাস্তাঘাটে, যখন ঝামেলা হয়, এই গাড়ি থেকে সব তুলে নেয়, মোটরসাইকেল বা যে পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে সেখান থেকে পেট্রোল নিয়ে নেয়। পেট্রোল বোম পড়ছিল তোমাদের? হ্যাঁ, সেটা হচ্ছিল ইকবালপুরের ঘটনা। আপনারা জানেন বোধ একটা কমিউনাল টাইপের ছিল, পুজোর সময়, পুজোর ঠিক পরে লক্ষ্মী পুজোর সময়। তখন আমরা ছিলাম এআরএস ডিডিতে, ডিরেক্টিভ ডিপার্টমেন্ট। রাত্রিবেলা খবর পেয়ে আমরা যাই, আমাদের সিনিয়র অফিসাররাও ছিল, ওখানকার লোকাল তো ছিলই, ইকবালপুর থানা বা আশেপাশে থানাগুলো, ফোর্থ ডিভিশন, তারা তো ছিলই। তো ওখানে যাওয়ার পর আমরা দেখছি যে ওটা কমিউনাল রায়ট ছিল, ওটা টোটালি কমিউনাল রায়ট ছিল। চারিদিক দিয়ে মুড়ির মতন বোম পড়ছে, আগুন, অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুড়ির মতন বোম পড়ছে চারিদিকে, অন্ধকার হয়ে গেছে। বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি, পুলিশ অফিসাররা বেশি অভিজ্ঞতা আছে, সাংবাদিকদেরও আছে অনেক ক্ষেত্রে, যে কোনো রাত্রিবেলার ঘটনার যখন বড় ঘটনা হয় তখন লাইট অফ করে দেওয়া হয়। আচ্ছা, লাইট অফ করে দেওয়া হয়। তারা নিজেরাই, যারা এক কথায় দুষ্কৃতী বা অ্যান্টি সোশ্যাল, তারা লাইট অফ করে দেয়। তাদের সুবিধা হচ্ছে, তারা অন্য যারা অপোনেন্ট গ্রুপ তাদের উপর অ্যাটাক করতে সুবিধা হয়, প্লাস পুলিশ যখন আসে, পুলিশ আটকানোর সুবিধা হয়, প্লাস পুলিশরা সব রাস্তা তো সবাই অলিগুলি চেনে না, বুঝতে পারে না, তাদের আটকে দেওয়ার সুবিধা হয়, তাদেরকে ভয় খাওয়াতে সুবিধা হয়, লাইট বন্ধ করে দেওয়া হয়। তো এই ইকবালপুরের কেসেও লাইট বন্ধ ছিল, প্রায় প্রত্যেকটা পাড়াতেই লাইট ছিল না, এরকম বোম পড়ছিল। তো তখন আমরা পলিসি করলাম যে বিভিন্ন গলিগুলোতে আটকালাম, সেটা যা পলিসি হলো তখনকার মতন। আটকে কিছু ছেলেকে ধরা হলো রাত্রিবেলা, তারপর আস্তে আস্তে করে ওটা কমলো। সেই ঘটনায় আমাদের বেশ কিছু পুলিশ অফিসার চোট পেয়েছিল বোমে, ওই জন্য আমার মনে আছে। আমি হয়তো সেটাই পাইনি, চোট পাইনি, কিন্তু বেশ কিছু পুলিশ অফিসার, ইনক্লুডিং আমাদের একজন আইপিএস অফিসারও, তারও পা পুড়ে গেছিল এই পেট্রোল বোমে। অনেক সময় অনেক ছোট ছোট ঘটনা হঠাৎ বড় আকার ধারণ করে নেয়, মানে ঘন জনবসতিপূর্ণ যে সমস্ত এলাকা, যেগুলো হেভিলি পপুলেটেড যে সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় অনেক সময় দেখা যায় হয়তো কোনো কারণে একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই অ্যাক্সিডেন্টের রিপারকাশন ওয়াইজ ঘটনাটা অনেকটা বড় হয়ে যায়, ভাঙচুর হয়। এরকম কোনো ঘটনা তোমার জীবনে তোমাকে ফেস করতে হয়েছে, হ্যান্ডেল করতে হয়েছে? আমি একটা ইন্টারেস্টেড ঘটনা শোনাচ্ছি। হ্যাঁ, আমার এখন মনে আছে ঘটনাটা। তখন আমি ওয়াটগঞ্জ থানায় ছিলাম। আচ্ছা, সম্ভবত সাল হচ্ছে 1999। তো একটা খবর এলো যে খিদিরপুর ঠিক মোড়ে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা ছেলে চাপা পড়েছে, একটা বাসে একটা বাচ্চা ছেলেকে চাপা দিয়েছে। আমরা 5-7 জন গিয়ে পৌঁছালাম, আমাদের থানায় যা থাকে, আমাদের খবর পাওয়া যাওয়া সব মিলিয়ে প্রায় 20-25 মিনিট টাইম লেগেছে হয়তো। গিয়ে দেখছি আমরা জনসমুদ্র, অ্যাটলিস্ট 3-4 হাজার লোক কি 4-5 হাজার লোক ওখানে ভর্তি। ওই অবধি তো ঠিক আছে, বাচ্চা ছেলের বডিটা পড়ে আছে, আর 10-12 বছর এরকম বয়স হবে ছেলেটা, যতটা আমার মনে আছে স্কুলের ড্রেস পরেও ছিল, বিকেলের দিকের ঘটনা ছিল ওটা। বাচ্চা ছেলেটার বডি ওপেন রাস্তায় এরকম পড়ে আছে। বাসকে আগুন লাগানোর জন্য কয়েকজন চেষ্টা করছে, বাসের থেকে তেল খুলছে, ডিজেল গুলো বার করার চেষ্টা করছে বাসে আগুন লাগাবে বলে। তার থেকেও যেটা ভয়ঙ্কর ঘটনা, ড্রাইভারকে ধরে রেখেছে একটা গ্রুপ,
আর তার গায়ে ওই জারে করে এনে পেট্রোল ঢালছে, জ্যান্ত জ্বালিয়ে দেবে। জ্যান্ত জ্বালিয়ে দেবে বাস ড্রাইভারকে। আমাদের গাড়ি তো কিছুতেই ঢুকতে দেবে না ওখানে। মানে আমি ওরকম অ্যাক্সিডেন্ট বা ওরকম ঘটনা আমি আগে কোনোদিন দেখিনি, বা আমার অভিজ্ঞতাও ছিল না, পরেও হয়নি এরকম এত বড় ঘটনা। হয়েছে 2-4টে বড় বড় ঘটনা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে, কিন্তু ওইটা আমারও ভয় লেগেছিল প্রচন্ড ওই ঘটনাটায়। তা আমি জানি না আমার কি একটা কাজ করলো ইনস্টিংক্ট। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাক্সিডেন্টে গেলে আমরা প্রথম চেষ্টা করি, আমরা মানে পুলিশ অফিসাররা অবশ্যই, যে ড্রাইভারকে দেখি আমরা খুঁজি। কারণ প্রথমে হচ্ছে প্রাণ বাঁচাতে হবে। ড্রাইভার আছে, ড্রাইভারকে ধরে নিয়ে যায়নি তো কেউ, ড্রাইভারকে কেউ মারছে না তো, এটা আমরা প্রথম খেয়াল করি। তারপরে আমরা খেয়াল করি প্রপার্টিটা ওরা ড্যামেজ না করে, গাড়িতে আগুন না দেয় বা অন্যান্য গাড়িতে আগুন না দেয় বা না ঝামেলা করে। এটা অবশ্যই আর একটা পয়েন্ট তো থাকেই, যে ইনজুর যদি কেউ থাকে ওখানে স্পটে, ইনজুরকে হসপিটালে পাঠানো। কিন্তু প্রায়োরিটি তো হচ্ছে ইনজুরকে হসপিটালে পাঠানো, তার সঙ্গে সঙ্গে প্যারালাল হচ্ছে যদি যে ড্রাইভার থাকবে সে যে গাড়িরই হোক না কেন তাকেও সেভ করা। তাকেও তো পিটিয়ে মেরে ফেলবে মানুষ, পিটিয়ে মেরে ফেলবে বা কোনো ঘটনা ঘটাবে। তো আমরা গিয়ে দেখছি এরকম ঘটনা ঘটছে চোখের সামনে। বাচ্চা ছেলে পড়ে আছে, ড্রাইভারকে আগুন দিচ্ছে, ড্রাইভারকে গায়ে তেল ঢালতে যাচ্ছে, জ্যান্ত পুড়িয়ে দেবে। আমার ঘটনাটা এখনো মনে আছে, সেই জন্য 25 বছর আগের ঘটনাটা আমি এখনো আমি ওটাকে ভিজুয়ালাইজ করতে পারি। আর বাসটাকে তো পুড়িয়ে দেবে। বাস পুরালো ঠিক আছে, সে ইন্স্যুরেন্স পাবে ঠিক আছে, কিন্তু লোকটাকে যা চোখের সামনে খিদিরপুর মোড় জ্বালানো হচ্ছে। বাপরে বাপ। ঠিক আছে, তো আমি জানি না কেন আমরা হাতে লাঠি ফাটি নিয়ে নেমেছি, লাঠি আর হেলমেট, আর 10 জন এরকম। অন্যান্য থানা থেকেও আসবে জানি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, সব লোক চিৎকার চেঁচামেচি খিস্তি করছে, যেরকম হয়, এই সালা এর জন্য হয়েছে, ওই জন্য হয়েছে, সালা এখন এই করবো আজকে এখানেই মেরে ফেলবো। আর তেল ঢালা শুরুও করে দিয়েছে গায়ে। ওরকম সময় আমরা গেছি। তা আমি সেদিন কি করলাম, আর ভিতরে কি একটা এলো জানি না, আমরা এটা কোনো প্ল্যান করেও করিনি। আমি লাঠিটা নিয়ে হঠাৎ করে যে ড্রাইভারকে পেটতে শুরু করলাম ওখানে। আচ্ছা। ওই আমাদের মূর্তি দেখে লোকগুলো ভয় পেয়ে গেল, বা তারা ভাবলো যে ঠিকই আছে, শাস্তি এরাই দিচ্ছে। আমি ভয়ঙ্কর মারলাম, 20-25 ডান্ডা মারলাম কমসে কম ওখানে, তারও বেশি হয়তো। মানে ছেলেটা মানে শুয়ে পড়েছে, এবার বাস ড্রাইভার যেন ওই মরে যাবে আমাদের মার খেয়ে। আমার লাইটাই ভেঙে গেল লাস্টে। নিয়ে ওকে টানতে মেরেই ফেলবো, এরপরে টানতে আমাদের গাড়িতে নিয়ে স্যার আমাদের গাড়িটাকে পার করে দিলাম ড্রাইভারকে। আমি ভাবলাম যে আমি 99% রিলিভড হয়ে গেলাম। এরপর বাচ্চাটা বডিতে তুলতে দেবে না, সে অনেক বুঝিয়ে ঠুজিয়ে হান করে এবার বাসকে আগুন লাগাবে। আমি বললাম বাসকে আগুন লাগার পরে দেখা যাবে। লোকটা বেঁচে গেছে, মানে আমাদের মনে হলো আমরা রিলিভড হলাম। এবার বাচ্চা ছেলেটার বডি অনেকক্ষণ লাগলো, 1-1.5 ঘন্টা লাগলো, আরো বেশি লাগলো। পার্সু করে বাচ্চা ছেলের বডিটাকেও সরানো হলো। তারপর বাসটাকে আলটিমেটলি বাকি পরে আরো ফোর্স চলে এলো, বাসটাকে আগুন দিতে আলটিমেটলি পারেনি। কিছু পাবলিক খুশিও হলো এই আমাদের রণং মূর্তি মানে দেখে, একদম মানে রংদেই মূর্তি দেখে। তারপরে বাসটাকেও কিছুক্ষণ পরে সেই রেকার দিয়ে নিয়ে যাওয়া হলো। বাসটাকে ভাঙচুর করেছিল, কিছু ইট মেরেছিল, বাসটাকে ভেঙেছিল, অনেকটা ভেঙে দিয়েছিল, কিন্তু পোড়াতে পারেনি। এরপর লাস্ট কথাটা বলছি, সেটার জন্য আমার আরো মনে আছে। ওটা তো আমার স্যাটিসফ্যাকশন হলো, আমাদের স্পট স্যাটিসফ্যাকশন হলো যে ড্রাইভারটাকে বাঁচিয়ে দেওয়া হলো অ্যাটলিস্ট। এইবার যখন এলাম আমরা থানাতে, তবে এই ঘটনাতে একটা কথা বলি, যেটা অ্যাপারেন্টলি আমাদেরও মনে হয়েছিল, পরেও তাই এসেছিল, যে ড্রাইভারের কোনো দোষ ছিল না। বাচ্চা ছেলে দুম করে কোনো কারণে রাস্তা ফেরত গেছে দৌড়ে, বাসটা চলে এসেছিল। এবার যখন গেছি থানাতে ঢুকেছি, ওই ড্রাইভার আমার পা ধরে কি কান্না, বলে স্যার আজকে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। বললাম যে বুঝেছো? বলছে হ্যাঁ স্যার বুঝে গেছি, আজকে যদি আপনি আমাকে, লোক কি হয় 25-30টা ডান্ডা মেরেছি জোরে, লাঠি ভেঙে গেছে, কোথায় মেরেছি ঠিক নেই, মাথায় ফাতায় পিঠে মেরেছি, খুব তখন মারতে পারতাম, কিন্তু পারপাস ছিল, ওইটা দেখিয়ে ওকে বের করে নিয়ে আসতে হবে। আমার পা ধরে কি কান্না, স্যার আজকে আমি মানে ও তো দেখছে ওর সামনে ওরকম কত 3-4 হাজার 5 হাজার লোক গায়ে কেরোসিন তেল ঢালছে, সম্ভবত পেট্রোলে ছিল, ঢালছে, আগুন দেবে হয়তো মেবি মানে এটা হচ্ছে মানে
ভগবান বাঁচিয়েছে ওকে, আমরা তো বাঁচাই না, আমাদের মাধ্যমে কোনো কাজ কিছু কারো মাধ্যমে হয়ে যায়, ওকে ভগবানই বাঁচিয়েছে আমি মনে করি। তাই ওর বাঁচা ছিল সেদিন, নাহলে বাঁচতে পারতো না। আমরা যদি কোনো কারণে 2 মিনিট 3 মিনিট আমাদের দেরি হতো, আরো পুরীতে আগুন দিয়ে দিত। আর 2 মিনিট একটা লোকের পেট্রোল দেওয়ার পর একটা লোকের 2 মিনিট মানে ধরে জ্বলা সাফিসিয়েন্ট মরে যাওয়া। হ্যাঁ একদমই তাই। আমরা ঠিক টাইম মানে আমরা সবাই পৌঁছালাম, এরকম হলো, আমাদের মাথায় কি হলো জানি না, ওরকম ভাবে ওকে মারতে শুরু করলাম, ওকে বার করে নিয়ে আসতে পারলাম, মানে একটা মিরাকেল ঘটনা। এরকম গণপিটুনিতে তো মারা যাওয়ার ঘটনা একটা দীর্ঘ সময় ধরে কলকাতায় ভীষণ ডমিনেট করেছে। মানে সবচেয়ে বেশি যেটা হয়, অনেক সময় অনেক গরিব মানুষ হয়তো সে জঞ্জাল কুড়োতে এসছে বা কিছু করতে এসছে, হঠাৎ তাকে অনেক সময় ছেলে ধরা বলে পিটিয়ে মেরে দেওয়া হতো। এটা ভালো বলেছেন। এগুলো আমরা ফেস করেছি চাকরি জীবনে। 2012 সালের মানে শেষের দিকেই হয়েছিল, 2012 সালের শেষের দিকে হয়েছিল। গোটা কলকাতা শহর ওতে ভুগেছে। ঘটনাটা হয়েছিল প্রথমে তিলজলা তপসিয়া এলাকা থেকেই শুরু হয়েছিল মেনলি। ওখানে বস্তি যেগুলো আছে, তিলজলা তপসিয়াতে অনেক বস্তি এলাকাও আছে, সেখান থেকেই হয়েছিল। একটা খবর উঠে যেত যে ওই যেটা আপনি বললেন যে কাগজ করায় বা কাগজ এসব কালেকশন করে, যে ওরা নাকি বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, ছেলে ধরা বাচ্চা চোর, এরকম করে রটিয়ে দেওয়া হতো। এরপর যারা আসতো তাদেরকে ধরে নিত। আমরা পেয়েছি মেনলি মহিলাদেরকে, যারা এরকম থাকতো, একটু স্যাবি ড্রেস পরে থাকতো, নোংরা ড্রেস পরে থাকতো, কাপড় টাপড় এগুলো কাগজ টাগজ করাতো, এইসব মহিলারাই বেশি টার্গেট হয়ে যেত। তাদেরকে বাচ্চা চোর বলে একটা আফওয়া, মানে একটা হিন্দিতে আফওয়া বলে, একটা গুজব ছড়িয়ে দেওয়া হতো বা ছড়িয়ে রটে যেত। ব্যাস, তখন সবাই মিলে তাকে ধরে নিত, ধরে নিয়ে টানাটানি, মারধর, গণপ্রহার এবং প্রচুর ক্ষেত্রে মৃত্যু। ওই খবর আস্তে আস্তে ছড়াতে শুরু করলো তপসিয়া, তিলজলা থেকে নারকেলডাঙ্গা, রাজাবাজার, গার্ডেন রিচ, বেটিয়া ব্রুজ, বিভিন্ন জায়গায়, ইভিন কসবা টসবা, এরকম আমার যত মনে আছে বললাম 8-10টা জায়গায় এরকম ছড়ালো। এবং আমার যতটা মনে আছে কমসে কম 3-4 জন মারাও গেছিল মহিলা, আর ইনজুর্ডও হয়েছিল কমসে কম 10-12 জন তো বটেই। ভীষণ কমন ইনসিডেন্ট হয়ে গেছিল। এবং এরা যে ইনভলভ তাও নয়, তদন্ত করে, কারণ পরবর্তীকালে যখন ঘটনা ঘটেছে, যারা ইনজিওর্ড হয়েছে বা যারা মারা গেছে তাদের সম্বন্ধে আমরা খোঁজ খবর নিয়েছি, তো তাদের বাড়িতে লোক পাঠানো, তাদের বিভিন্ন রকম মানে অ্যান্টিসিডেন্টস দেখা, পাস্ট অ্যান্টিসিডেন্টস, বা কি করতো, কোথায় থাকতো, কি খেত, কোথায় কার সঙ্গে বসতো, কোনো রেকর্ড নেই এরকম। এটা তো একটা গুজব। আমি তখন তিলজলায় ছিলাম, তিলজলা ঘটনা আমি বলতে পারি। একবার একটা এরকম সন্ধ্যেবেলা ঘটনা ঘটলো, আমি এই 9টা সাড়ে 9টার সময় খবর এলো যেরকম 9টা নাগাদ একজনকে বাচ্চা চোর সন্দেহ ধরেছে, রাত্রিবেলা 9টা নাগাদ। তো আমরা দৌড়ে গেলাম, টানাটানি একজন মহিলাকে নিয়ে 3-4 হাজার লোক জড়ো হয়ে গেছে কমসে কম, তার সঙ্গে বিগ ব্যাটিং, তার সঙ্গে আলো সব নিভিয়ে দিয়েছে, ভয়ঙ্কর ঝামেলা, ভয়ঙ্কর। তারপরে কিছু জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, কিছু গাড়ি মানে পুলিশের গাড়িতে মেনলি, তারপরে প্রাইভেট কিছু গাড়িতেও, ইভিন ফায়ার ব্রিগেডের গাড়িতেও আগুন লাগিয়ে দিচ্ছে। মানে ঝামেলাটা এত বড় হয়েছিল, বাবারে বাবা, অনেক লাঠিচার্জ হলো, গ্যাস চালানো হলো, আমরা অনেকে ইনজোর্ড হলাম কম বেশি। ওই ঘটনাটা আমরা ওই মহিলাকে বাঁচাতে পারিনি। আচ্ছা, মেরে দিয়েছিল। আমি এখানে একটা জিনিস এটা বলার জন্য বললাম এই ঘটনাটা, যে আমাকে অনেকে বললো যে আপনারা তো ইনজিওর্ড হয়েছেন, তো যেখানে একটা এত বড় ঝামেলা হচ্ছে আপনারা চলে গেলেন, তো যেখানে 4-5 হাজার লোক আপনারা 10 জন মিলে চলে গেলেন। তো আমি তাদেরকে বলেছিলাম এই সময় বা পরবর্তীকালে, আমাদের অনেক ওয়েলউইসাররাও বলেছিল যে এরকম চলে যাওয়াটা ঠিক হয়নি। আমি বললাম যে আমরা একজন পুলিশ অফিসার, আমরা একজন মহিলাকে মারছে, সে গরিব হতে পারে বা অসহায় একটা মহিলাকে মারছে, খবর পেয়ে আমরা বসে থাকবো? অ্যাটলিস্ট মানে আমি তো নিজে এইভাবে কোনো সময় ভাবিনি সারা জীবনেও, এখনো আমাকে বললে হয়তো আমি ভাববো না। একজন মহিলাকে মারছে আমি যদি শুনি, আমি যদি বসে থাকি, আমি তো অ্যাটলিস্ট সহ্য করতে পারবো না, এটা আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আর তখন আমি ডিউটিতে, আমি ওই থানার ওসি, একজন মহিলাকে মারছে,
খবর পেয়েছি, ধরে নিয়েছে মানেই তো মারছি ছেলে ধরা বলে। আর আমরা এখন বসে থাকবো, কখন আমার কাছে 100 জন লোক আসবে তখন যাবো, এরকম তো হয় না। 10 জন কেন, 4 জন হলেও আমি যেতাম। ডিউটি ওটা মোরাল, এটা মানে ওটা একটা অসহায় মহিলাকে মেরে ফেলছে, এটা এরকম মানা যায় না, এটা না। যাই হোক, পরে অনেক ফোর্স এসেছিল, যেহেতু আমরা ইনিশিয়ালি গেছিলাম বলে আমরা চোট বেশি পেয়েছিলাম, অত্যধিক চোট পেয়েছিলাম আমি সেবার। আমার মাথা ফেটে গেছিল। তো তোমার মাথা ফাড়া ফেটে গেছিল ইটের ঘায়ে? ফেটে, তার সত্ত্বেও আমরা অ্যাকশন নিয়েছি, যা করার করেছি। ওই মহিলাকে আলটিমেটলি বাঁচাতে পারিনি আমরা, ওটা আমাদের দুর্ভাগ্য ছিল বা আমরা পারিনি। তারপর আরো দু একটা ঘটনা ঘটেছে তিলজলায়, আশেপাশে থানাগুলো ঘটেছিল। তো দেখলাম তিলজলায় বেশি হচ্ছিল, তিলজলাতেই বেশি হচ্ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি বেশি হচ্ছিল, আমার মনে আছে বেশি হচ্ছিল। প্রতি 10 দিন 15 দিন আমাদের একটা মানে প্যানিক ছিল। তো তখন চিন্তা করলাম আমি যে আমরা যে এরকম শুধু পুলিশিং করে শুধুমাত্র যখন ধরবে তখন যাবো, এরকম করে হবে না। শুধু টহল দিয়েও হবে না, আচ্ছা, শুধু পেট্রোলিং করেও হবে না। যেটা আমি চিন্তা করলাম যে কি করে আটকানো যায়। তো একটা তো যে ঘটনাটা ঘটলো, মেরে ফেললো প্রথম ঘটনাটা, ওর জন্য তো ব্যাপক অ্যাকশন আমরা নিলাম। যারা মেইন যারা ছিল, যারা ইনস্টিগেটর ছিল, যারা মেইন ছিল, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তোলা, এবং এই স্পেসিফিক কেসে পিটিয়ে মারার কেসে যা কেস দেওয়া সেটা তো দিলাম। আমি দেখলাম যে এটা করেও হচ্ছে না, শুধু আজকে এই পাড়া তো কালকে উপস্থিত, কালকে তারপর আরেকটু পাড়া হচ্ছে, কোনো সময় ওর আশেপাশে জায়গায় হচ্ছে, ছড়াচ্ছে। এরপর আমরা শুরু করলাম যে এবার লোকদের বোঝাতে হবে। আমি ভাবলাম, আচ্ছা, এরকম প্ল্যান করলাম। বিভিন্ন অফিসারদের সঙ্গে আলোচনা করলাম, তারাও সব একমত হলো যে এটা ঠিক আছে, যে লোকদের বোঝাতে হবে যে কেন পিটিয়ে মারছে সেটা বুঝতে হবে এবং লোকদের বোঝাতে হবে। তো সেই জন্য তারপর আমরা শুরু করলাম কি, প্রত্যেকটা পাড়ায় মিটিং করা শুরু করলাম, সব লোকদের নিয়ে। তার মধ্যে আমরা পারলে অ্যান্টিসোশালদেরকে নিয়ে গিয়ে চেয়ারে বসাই। আসল কথা তো থামাতে হবে, অসহায় মহিলাদের পিটিয়ে মেরে দিচ্ছে, দেখতে খারাপ লাগছে, মানে ব্যাপারটাও খারাপ হচ্ছে ভয়ঙ্কর। তো প্রত্যেক পাড়ায় আমরা মিটিং করা শুরু করলাম, মানে একদম প্যান্ডেল বেঁধে, যেরকম রাজনীতিকরা করে, রাজনৈতিক নেতারা করে, সেরকম ভাবে রাজনীতির লোকদেরও ডাকতাম, পাড়ার ভালো লোকদেরও ডাকতাম, ছ্যাচরাদেরও ডাকতাম। কারণ এইসব তো ছ্যাচরারা করে, অ্যান্টিসোশালরা করে, ভালো লোকরা তো করে না। সেজন্য এইসব মিটিং ওদেরকে ডাকতে হবে, ওদেরকে দায়িত্ব দিতে হবে। অনেক সময় যেমন চোরেরকে দায়িত্ব দিতে হয় যে সবচেয়ে দুষ্টু ছেলেটাকে ক্লাসের মনিটর করা, এক্স্যাক্টলি সেরকম, যে চোরকে অনেক সময় দায়িত্ব দেওয়া হয় যে দেখিস বাড়িটা যেন চুরি না হয়, সে তখন দেখবে আমাকে দায়িত্ব দিচ্ছে মানে চুরি হবে না অ্যাটলিস্ট, তাই তো, ওরকম ধরনের ব্যাপার। তো এরকম করে প্রত্যেকটা পাড়ায় আমরা মিটিং করা শুরু করলাম, আর প্রত্যেকটা পাড়াতে একটা করে কমিটিও করে দিলাম। সেই কমিটির হচ্ছে গিয়ে দেখবে সব ছেলে ধরার করলে কেউ যেন ছড়াচ্ছে কিনা, বা হলে তারা নিজেরা আটকাবে, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে, এবং কিছু লোককে তার পাড়ার কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট সব বানিয়ে দিলাম। এবং অন্যান্য থানাগুলো আমাদের এই পলিসিটাকে ঠিক আছে, খুব ভালো হয়েছে, তারাও শুরু করলো, এফেক্টিভ হলো। এই করতে করতে আস্তে আস্তে 2-2.5 মাস চলেছিল, এরকম 3 মাসের মতন চলেছিল। এরকম গোটা কলকাতা শহরে 10-12টা ঘটনা ঘটেছিল। তখন মারা গেছিল, আমাদের ওখানে একটা মারা গেছিল, আর কিছু জায়গায় 2-1টা মারা গেছিল। মোট 3 জনের মতন বোধহয় মারা গেছে। তারপরে আস্তে আস্তে করে জিনিসটা থামলো। অনেক সময় চাকরি জীবনে নিশ্চয়ই হয়েছে, যেহেতু রাউডি সেকশন মানে প্রচুর ক্রিমিনালদের, অ্যান্টি সোশ্যালদের, যারা সেই অর্থে হার্ডেন ক্রিমিনাল নয়, অ্যান্টি সোশ্যাল বা বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে আছে, তাদের ধরতে হয়েছে। আবার ফোন এসছে, ছেড়েও তো দিতে হয়েছে। রাগ হতো না? অনেক পরিশ্রম করে টুরে একটা লোক, আমার চাকরি জীবনে ছেড়ে দিতে হয়েছে, সত্যি কথা বলি, ছেড়ে দিতে হয়েছে কম। চাকরি জীবনে তুমি ছাড়তে না? একদম ছাড়বো না, ছাড়িনি বললে ভুল হবে, কিন্তু খুব কম, রেয়ার। ও বাবা, তার মানে কড়া পুলিশ অফিসার ছিল? তা না, যাকে ধরবো তাকে চিন্তা করেই ধরবো যে একে ধরছি কেন, এটাও পুলিশ অফিসারদের বুঝতে হবে। হুমজিকাল হলে চলবে না। আচ্ছা, যাকে খুশি ধরে নিয়ে এলাম, তারপরে ছেড়ে দিতে হলো, সেটা তো কোনো কথার কথা হলো না। আমি যাকে ধরবো তার পিছনে কারণ আছে কেন ধরলাম, সেটা আমাদেরকে ঠিক মতো বোঝাতে হবে। আমাদের সুপিরিয়র বলুন, রাজনৈতিক নেতা বলুন, কোনো সেলিব্রিটি বলুন, কোনো ইম্পর্টেন্ট লোক বলুন, তাদের কারণেই তো ছাড়তে হলে। তো একটা লোককে ধরার পিছনে কেন ধরলাম, তার গ্রাউন্ড তৈরি করে, এবং গ্রাউন্ড থাকলে প্রথম কথা তাকে ছাড়ার জন্য কেউ বলবে না। বললেও তাকে যদি কেউ বলে, ধরে নিতে পারছে যে না বুঝে না জেনে অনেক সময় বলেছে, তাকে কনভিন্স করতে হবে, তাকে বোঝাতে হবে। আমি এটা আমার চাকরি জীবনে পেরেছিলাম, আমি সিআরএস হিসেবেও পেরেছিলাম। সেই জন্যই হয়তো আমাকে রেয়ার কেসে ছাড়তে হয়েছে। কোনো রাউডি কখনো মুখের উপর থ্রেট করেছে? আমায় করেনি, সাহস পাইনি। তার মানে তোমার কি বেশ রাগী অফিসার বলেই নাম ডাকছিল? না, আমি জানতাম
শুধু অ্যান্টি রাউডি কেন, আমি থানায় চাকরি করতে গিয়েও কেউ আমাকে থ্রেট করেনি, আমি এরকম স্কোপই দেইনি, এবং ওরকম স্কোপ আসলে সেটা কেউ স্কোপ পেতেও না এবং কারো সাহসও ছিল না হতো এতে। এটা হতে পারে আমার ওভার কনফিডেন্স, বাট স্টিল এটা আমার কনফিডেন্স। তো আমাকে তো কেউ পার্সোনালি আমাকে কেউ থ্রেট করেছে। কোনো পলিটিক্যাল লিডারের সঙ্গে ঝগড়া হয়নি কখনো? ঝগড়া হয়েছে, আর্গুমেন্ট বা ঝগড়া হওয়া বা আর্গুমেন্ট হয়েছে, থ্রেট হয়নি। ঝগড়া হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, আমি বলবো ওটা আর্গুমেন্ট। হ্যাঁ, কোনো সময় হট অল্টারকেশন হয়েছে, হয়েছে, অনেক হয়েছে। ভোট টোটের সময় তো তোমাদের ডিউটি থাকে রাউডিদের কন্ট্রোলে রাখার, এবং মেজার হিসেবে তোমরা অনেক সময় যারা নোন ক্রিমিনালস বা নোন রাউডিস তাদের অ্যারেস্ট করে নিয়েও চলে যাও, যে ভোটের আগে থেকে নিয়ে চলে গেলাম, তারপর ভোট টোট হয়ে যাবে, তারপর ভাই ছেড়ে দেবো, এরকম ঘটনাও তো ঘটে। ওটাকে বলে প্রিভেন্টিভ মেজার। ওটা ভোটের সময় যেন ওটাকে অ্যারেস্ট বলা যাবে না, ওটাকে প্রিভেন্টিভ মেজার, তাদেরকে ডিটেইন করানো হয় অনেক সময়। কারণ স্পেসিফিক কেস না থাকলে, স্পেসিফিক ম্যাটার না থাকলে তো কোনো লোককে অ্যারেস্ট করা যাবে না, সবার জন্যই তো আইন আছে। তো ভোটের সময় যাদের পাস্ট রেকর্ড খারাপ আছে বা যারা ভোটের সময় ঝামেলা করতে পারে, ওটাও অ্যাসেস করতে হয়। প্রিভেন্টিভ মেজার বলে একটা কথা আছে, তাদেরকে প্রিভেন্টিভ মেজারে এনে ডিটেইন করানো হয় বা প্রিভেন্টিভ মেজার হিসাবে অ্যারেস্ট করা হয়। অনেক সময় দেখা যায় খুব পপুলার একটা টার্ম আছে, গাঁজা কেস দিয়ে দেবো। হোয়াট ইজ দিস গাঁজা কেস? গাঁজা কেস মানে হচ্ছে নার্কোটিক্স কেস। সেটাকে এত ভয় পায় কেন? এটা কি বেল হয় না? এনডিপিএস হলে এক্স্যাক্টলি বেল হতে সময় লাগে, অনেক খরচা সাপেক্ষ, অনেকদিন ধরে জেলে থাকতে হয়, আটকে থাকতে হয়। তো কেয়ার চাই যে কারণে আটকে থাকতে অনেকদিন ধরে, সেই জন্য লোকেরা ভয় পায়। তবে এর খারাপ দিক হচ্ছে অনেক সময় ঠিকঠাক ভুলভাল লোককে ভুলভাল আগে হয়েছে, হয়তো আমি জানি না, হতে পারে বা হয়েছে, থাকতে পারে, কিন্তু এখন আইন কানুন অনেক কঠিন, এখন আর যাকে তাকে এরকম কেস দেওয়া হয় না। আর আধুনিকতম ড্রাগসের মধ্যে একটা খুব পপুলার ড্রাগের নাম হচ্ছে এমডিএমএ। তার চেয়েও আধুনিক আছে এখন। তার চেয়েও আধুনিক আছে? তাহলে আগে প্রথমে এমডিএমএটা কি জেনে নিই। এমডিএমএ একটা ড্রাগস, অবশ্যই ড্রাগস। ওটা হচ্ছে গিয়ে পাউডার, শক্ত টাইপের থাকে, জলে বা মদের মধ্যে গুলে খেতে হয়, এটা মিক্স আপ করে খেতে হয়, জলে গুলে কিংবা এসে করে। এমডিএমএ এন্ড কস্টলি টু, অনেক কস্টলি। সব যাদের কাছে খুব টাকা আছে, যেসব ছেলে মেয়েদের কাছে বা পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়ে, তারাই এটা খেতে পারে, তারাই এটা পায়, তারা এটা অ্যাভেলেবেল হতে পারে। কারণ নার্কোটিক্সের মধ্যে তো আগে সব ছিল, সব থেকে ছিল হিরোইন চল। পয়সাওয়ালা লোকরাও হিরোইন খেত, গরিব লোকরাও হিরোইন খেত। হিরোইন খাওয়ার ব্যাপারে একটা গল্প বলি, আমি ভালো আমার মনে পড়লো, তখন আমি তিলজলা রসি, তখন ঝুপড়ির ধারে না এরকম হিরোইন খেত। ড্রাগসের ক্ষেত্রে যখন ড্রাগস নেয়, ড্রাগ অ্যাডিক্টেড নেয়, তখন কিন্তু তারা নিজেদের মধ্যে না খুব ভালো একটা কমিউনিটি তৈরি হয়, সবাই ড্রাগ অ্যাডিক্টেড। ওখানে আমি দেখেছি রিক্সাওয়ালাও বসে ড্রাগ খাচ্ছে, পাগল টাইপের লোক বসে ড্রাগ খাচ্ছে, টাই পড়া কোট পড়া লোক বসেও ড্রাগ খাচ্ছে, মানে কর্পোরেট এরিয়ে। আবার ডাক্তারও বসে ড্রাগ খাচ্ছে। হ্যাঁ, ডাক্তারও বসে ড্রাগ খাচ্ছে, মানে একসঙ্গে 25 জন লোক বসে ড্রাগ খাচ্ছে, হয়তো হিরোইন নিচ্ছে। এক একটা লোক এক একটা পেশার, এবং পেশাগুলো কত ডিফারেন্ট, একই সঙ্গে পাশাপাশি সব বন্ধু, একটা কমিউনিটি, ড্রাগ অ্যাডিক্ট কমিউনিটি। ওখানে কোনো মারামারি ঝগড়াঝাটি, কোনো টেনশন, কোনো আপার ক্লাস লোয়ার ক্লাস কোনো কিছু নেই। কি আশ্চর্য, কি ভালো লাগা আমার তো, আমি তো খুব এনজয় করেছি এই ব্যাপারটা। যখন আমি রেড করতে গিয়ে এরকম পেলাম বড় ঠেক, গাজার ঠেক যেরকম বলে, এটা হচ্ছে পাতা খাওয়ার ঠেক, পাতা বলে তো হিরোইনকে, পাতা খাওয়ার ঠেক। একজন বসে আছে এখানে, একজন বসে আছে তো ভিক্ষা টাইপের, ভিক্ষা করে, ভিক্ষা টাইপের না, ভিক্ষাই করে, পাতাখোর, ভিক্ষারির মধ্যে তো পাতাখোর আছে, পাগল, পাতা খাওয়ায় খায়, এরকম আছে। আবার টাই পড়া কর্পোরেটের ম্যানেজার, সেও পাতা খায়, তার পাশে বসে আছে হয়তো আর একটা যে মুটিয়ার কাজ করে, সেও বসে আছে দুটো। তারপরে বসে আছে একজন হয়তো বসে আছে ভালো দেখে, আপনি কি করেন? স্যার ছেড়ে দিন, আমি হচ্ছে একজন ডাক্তার আনতেন। মানে আপনি এখানে একসঙ্গে সবাই কি আর, ওই স্যার কি করবো, অভ্যেস হয়ে গেছে আর কি, ছাড়তে পারছি না, কি করবো, ছেড়ে দিন স্যার, একদম সম্মান চলে যাবে, কাগজে যদি দাম বেড়ে যায় আরো খারাপ হবে। তার পাশে দুটো পাশে একটা ছাত্র, কি করো? আমি স্যার এখন ইউনিভার্সিটিতে পড়ি। তুমি পাতা খেতে চলে এলে, কি করবো স্যার, নেশা করে ফেলেছি, ছেড়ে দিন স্যার, বাড়িতে জানতে পারলে একদম আমাকে অবস্থা খারাপ করে দেবে, ক্লাস ইউনিভার্সিটিতে জানতে পারলে ছাড়িয়ে দেবে। কি আশ্চর্য সহাবস্থান, কি ভালো লাগা। হ্যাঁ, মানে আমি একটা অভিজ্ঞতা থেকে একটা আসলাম, এই ড্রাগসের কথা উঠলো যেটা বলছিলাম। তো এখন হিরোইনটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আর অ্যাটলিস্ট পয়সাওয়ালা ছেলেরা, পয়সাওয়ালা লোক ছেলে মেয়েরা হিরোইন খায় না, এখন খায় কোকেন। এখন খায় না কোকেন, তো ইয়ে করে, কি বলে, স্নিপ করে, মানে ইয়ে করে, কি বলে, টানে, নাক দিয়ে টানে। হ্যাঁ, এমডিএমএ। এখন নাই লেটেস্ট হচ্ছে পেপার লাইক, এটা মানে স্নেক পয়জন, ওটা আপনার জিভে দিয়ে দেয়, 24 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা নেশা থাকে।
এসব সব এখন এসে গেছে, সব এখন পেপার 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 একটা পেপার মানে পেপার বলে ওরা, হ্যাঁ এমনি জিভে দিয়ে দেবে, পাতলা মতন paper 24 ঘন্টা নেশা। নেশা থাকবে, 20-22 ঘন্টা 24 ঘন্টা নেশা থাকবে। সাংঘাতিক। তো এই ড্রাগ অ্যাডিকশন এরকম সব বিভিন্ন ভ্যারাইটি এখন তো আসছে ন্যাচারালি, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আসছে, বাইরে থেকে আসছে, বেশিরভাগই আমরা জানি যে সব ড্রাগগুলো বাইরে থেকেই আসে। হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে লোকরা, ছেলে বিশেষ করে যাদের পয়সা আছে, এই ধরনের ড্রাগগুলো যাদের পয়সা আছে সেসব ছেলেমেয়েরাই এগুলো অ্যাভেল করতে পারছে, কারণ ইট ইজ ভেরি কস্টলি। কোকেন বা আপনার বলুন এমডিএমএ বা আপনার পেপার, ভেরি কস্টলি, এগুলো সাধারণ লোকরা খেতে পারছে না। কখনো কোনো অপরাধী যদি লুকিয়ে পড়ে রাউডি, তাহলে পুলিশ ট্র্যাক করে কি করে? সেটা পুলিশের সোর্স আছে, বিভিন্ন রকম সোর্স আছে, একটা তো হিউম্যান সোর্স, একটা টেকনিক্যাল সোর্স। হিউম্যান সোর্সটাই প্রথম কথা আমি মনে করি এখনো, কারণ টেকনিক্যাল সোর্স ধরুন তো লাস্ট 15-20 বছর কি ধরে এসছে। টেকনিক্যাল সোর্স মানে মোবাইল টোবাইল থেকে ধরা বা সিসিটিভি থেকে ফলো আপ করা, কিন্তু তার আগে কিন্তু পুরোটাই কিন্তু হিউম্যান রিসোর্স থেকে হতো, হিউম্যান সোর্স দিয়ে, মানে মানুষই সোর্স। টেকনিক্যালটা লাগালে আরো তাড়াতাড়ি ধরা যাবে। তোমার কাছে কি এরকম নেটওয়ার্ক থাকতো, যেহেতু তুমি অ্যান্টি রাউডি সেকশনে ছিলে, যে কোনো ঝামেলা হওয়ার আগে খবরটা পেয়ে যায়? অনেক সময় প্রচুর পুলিশ অনেক সময় খবর পেয়ে যায়। ওটা তো হচ্ছে মেইন কাজ পুলিশ অফিসারদের। সেটা শুধু অ্যান্টি রাউডি না, যে কোনো পুলিশ অফিসার আছে, থানাতে বলুন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে বলুন, যে কোনো জায়গায় বলুন, প্রিভেন্টিভ ইজ দ্য বেস্ট, প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেজার। তো ন্যাচারালি যদি কোনো ঘটনা যদি আগের থেকে জানতে পারা যেত, আমাদের তো সোর্সগুলোকে বলা থাকতো যে কোনো ঝুট ঝামেলার খবর হলে বা কোনো রকম কমিশনের খবর আসলে বা কোনো সময় যদি খবর পাস একে তুলে নিয়ে যাবে, তাকে মারবে, তাকে মার্ডার করতে পারে, তাকে করতে পারে, তো আগে প্ল্যান হয়। যে কোনো ঘটনার ইনস্ট্যান্ট কোনো ঘটনা হলে আটকানো যায় না। ঘরের মধ্যে কেউ কাউকে এত ঝগড়াঝাটি হলো, মেরে ফেললো, কি রাস্তায় যেতে যেতে দুজনের সঙ্গে কোনো রকম কারণে তর্কাতর্কি হলো বা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, একজনকে মেরে দিল, ওগুলোকে প্রিভেনশন করা যাবে না, প্রিভেন্টিভ মেজার হিসেবে প্রিভেনশন করা যায় না। কিন্তু অনেক ঘটনা করা যায় যদি আগের থেকে জানা যায়। তো সেটাই হচ্ছে কি, যেটা আমি আগে বললাম যে হিউম্যান সোর্স, যদি হিউম্যান সোর্স ঠিকঠাক থাকে, প্রচুর ঘটনা জানা যাবে। আপনি একটা ছোট পাড়া দিয়ে চিন্তা করুন, একটা পাড়াতে সাপোজ 1000 লোক থাকে, ওখানে যদি আমাদের 10টা পুলিশের 10টা লোক থাকে, তাহলে 10টা লোক যদি পুলিশের হয়ে কাজ করে, মানে পুলিশের যদি চোখ হয়, তাহলে তারা যদি খবর রাখতে পারে যে এই ছেলেগুলো এই বলছে, এই ছেলেগুলো এই আলোচনা করছে, ওই লোকগুলো এই করতে পারে ভাবছে, এবং সেটা যদি পুলিশকে জানাতে পারে, এবং পুলিশ যদি অ্যাকর্ডিংলি ওটাকে মানে কিছু অ্যাকশন করতে পারে, তাহলে সেটা হবে না। কারণ তারা জানবে কি, তারা জানবে তো পুলিশ অলরেডি জেনে গেছে, এবং পুলিশরা যদি ফিলার পাঠায় যে আমরা জানি, বা তাদেরকে ডেকে নিল, বা 2-1জনকে ধরে নিল, বা 2-1জনকে বসিয়ে দিল, তাহলে অটোমেটিক্যালি সেটা আর হবে না, প্রিভেনশন হলো। তো প্রিভেনশন হলে তো অবশ্যই সবসময় ভালো, অ্যাটলিস্ট একটা লোক বাঁচলো, একটা লোক মার খেলো না, একটা লোকের কাছ থেকে টাকা পয়সা গেল না, একটা লোক ঝুট ঝামেলায় পড়লো না, এটা তো অবশ্যই ভালো কথা। এরপর যদি হয়ে যায় তখন সেটাকে ধরতে হবে। Okay, that's all for tonight. Thank you so much. অনেকদিন পর এত মজার একটা আড্ডা মারলাম। মানে সুজিতদার যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই অসাধারণ একটা চাপা সেন্স অফ হিউমারের ছোঁয়া খুব ভালো পেলাম। মজা করতে করতে অনেক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমরা আজকে হলাম, অনেক গল্প শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। সবাই খুব ভালো থাকবেন। স্টে ওয়েল। Good night. Thank you, Saurabh Babu. Thank you very much.